আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, আমাদের উদ্ভিদবিদ্যা বইয়ের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র উদ্ভিদবিদ্যা অংশ থেকে প্রথম অধ্যায় মাইটোকন্ড্রিয়া। আমরা মাইটোকন্ড্রিয়ার সাথে পূর্ব থেকেই খুবই পরিচিত। এটা মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষীয় অঙ্গাণুর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। ঠিক আছে, সাইটোপ্লাজমের মধ্যে যত কোষীয় অঙ্গাণু আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর মাইটোকন্ড্রিয়ার সংক্ষেত্রে যদি আমরা পড়ি, আমরা যদি এভাবে ধারাবাহিকভাবে পড়ি যে মাইটোকন্ড্রিয়া মূলত কাকে বলে বা কি, তখন আমরা এভাবে উত্তর দিতে পারি যে কোষের সাইটোপ্লাজমে ছড়ানো থাকে যেটা যে অঙ্গাণুটা দ্বিস্তরী হয়। আর কোষের যাবতীয় শক্তি, যত কোষকে সজীব রাখার জন্য যে শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ কোষের প্রয়োজনীয় শক্তি যে উৎপন্ন করে, তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। আমি যদি আরেকটু বাড়িয়ে বলি, আরেকটু গুছিয়ে বলি, যে কোষের সাইটোপ্লাজমে ছড়ানো অবস্থায় থাকে দ্বিস্তরী যে অঙ্গাণু কোষের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে, বা যার মধ্যে শ্বসনের চক্রগুলা বা যেমন ক্র্যাবস চক্র, ইটিএস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, তারপর ক্র্যাবস চক্র, ক্র্যাবস সাইকেল। তো এই চক্রগুলা যার মধ্যে সম্পূর্ণ হয়ে থাকে তাকে বলা হয় কি মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ কোষের সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো অবস্থায় থাকে, যেটা যে দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত কোষের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে, তাকে মাইটোকন্ড্রিয়া বলে। ঠিক আছে, সহজ কথায়। আর মাইটোকন্ড্রিয়ার সাথে আমাদেরকে কে পরিচয় করে দিল, এটা ধারাবাহিকভাবে যদি আমরা জানি, প্রথমে বিজ্ঞানী কলিকার প্রথম এটাকে দেখে কোষের মধ্যে বিভিন্ন রকমের মাইটোকন্ড্রিয়া দেখে। মাইটোকন্ড্রিয়া দণ্ডাকার হতে পারে, লম্বা হতে পারে, তারপরে গোলাকার হতে পারে, তারকাকার হতে পারে, বা সূত্রাকারও হতে পারে। মাইটোকন্ড্রিয়া প্রথম যে দেখলেন তিনি হচ্ছেন কলিকার। তিনি প্রথম মাইটোকন্ড্রিয়াকে দেখে কিন্তু নামকরণ করেননি। পরবর্তীতে সূত্রাকার মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন বিজ্ঞানী ডব্লিউ ফ্লেমিং। তিনি যে সূত্রাকার মাইটোকন্ড্রিয়া, ওই মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন ফিলা। প্রথম যদি প্রশ্ন আসে যে সূত্রাকার মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন কে, তিনি হচ্ছেন ডব্লিউ ফ্লেমিং। আর ফ্লেমিং যে নামকরণটা করেন সূত্রাকার মাইটোকন্ড্রিয়ার যেটা নামকরণ করেন, তিনি নামকরণ করেন ফিলা। পরবর্তীতে বিজ্ঞানী আল্টম্যান তিনি এই মাইটোকন্ড্রিয়ার একটা নাম দেন, এটা হচ্ছে বায়োফ্লাস্ট। কি নাম দেন? বায়োফ্লাস্ট। পরবর্তীতে বিজ্ঞানী কার্ল ব্যান্ডা তিনি কি করেন, এই মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। মূলত এই অঙ্গাণুটা দেখেন কলিকা। পরবর্তীতে একজন এই মাইটোকন্ড্রিয়া, যেটা সূত্রাকারী মাইটোকন্ড্রিয়ার নাম দেন ফিলা। আরেকজন এই মাইটোকন্ড্রিয়াকে কি বলেন? বিজ্ঞানী আল্টম্যান বলেন মাইটোকন্ড্রিয়া হচ্ছে বায়োফ্লাস্ট। তো যদি এই প্রশ্নে আসে যে মাইটোকন্ড্রিয়াকে বায়োফ্লাস্ট হিসেবে কি আখ্যায়িত করে, তিনি হচ্ছেন আল্টম্যান। ঠিক আছে। আর মাইটোকন্ড্রিয়াকে নামকরণ করেন বিজ্ঞানী কার্ল ব্যান্ডা। তিনি মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। তাহলে যারা আমাদের সাথে মাইটোকন্ড্রিয়ার সাথে পরিচয় করে দিয়েছেন, তাদেরকে আমরা ধারাবাহিকভাবে জানলাম। কলিকার, তারপর হচ্ছে কি ডব্লিউ ফ্লেমিং, তারপরে আল্টম্যান, তারপর হচ্ছে কার্ল ব্যান্ডা। তো এখন মাইটোকন্ড্রিয়া মূলত একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। ঠিক আছে। তো তার কোথা থেকে সে তৈরি হয়, যদি উৎপত্তি আমরা জানি, উৎপত্তি তো আমরা প্রথমে কোষ সৃষ্টির ক্ষেত্রে আমরা দেখলাম মাইটোকন্ড্রিয়া মূলত বায়োবে ব্যাকটেরিয়া যখন আদি কোষের মধ্যে প্রবেশ করে, তখন মাইটোকন্ড্রিয়া রূপ নেয়। আর মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি হয় মূলত কোষ বিভাজনের কারণে। একটা কোষ যখন বিভাজিত হয়, মাইটোকন্ড্রিয়াও আবার উৎপন্ন হয়। কোষ বিভাজনের ফলে মাইটোকন্ড্রিয়া উৎপন্ন হয়ে থাকে। এখন মাইটোকন্ড্রিয়াকে আমরা কি পরিমাণ থাকতে পারে, বা তার আয়তনটা কেমন থাকতে পারে, যেটা সাধারণত যেটা গোলাকার, সেটাকে আমরা দেখি 0.2 থেকে 2.0 মাইক্রোমিটার সর্বোচ্চ। আর যেটা সূত্রাকার হচ্ছে
40 থেকে 70 মাইক্রোমিটার। তারপরে যেটা দণ্ডাকার হচ্ছে 0.9 মাইক্রোমিটার এরকম। তারপরে এটা হচ্ছে লম্বা 0.9 মাইক্রোমিটার, আর এটা হচ্ছে ব্যাস 0.2 থেকে 2.0 মাইক্রোমিটার। আর একটা সূত্রাকার, এটা হচ্ছে দৈর্ঘ্য এত মাইক্রোমিটার। তারপর এখন দেখা যাচ্ছে যে তার সংখ্যা কত থাকে, সেক্ষেত্রে দেখা যায় আমরা উদ্ভিদ কোষে তাকে পাবো প্রতি কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া দেখতে পাবো। উদ্ভিদ কোষে প্রত্যেকটা কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা হবে 300 থেকে 400টি। আর সবচেয়ে বেশি থাকবে প্রাণী কোষে। কোথায় থাকবে? সবচেয়ে বেশি থাকবে কোথায়? প্রাণী কোষে। আর প্রাণী কোষের মধ্যেও সবচেয়ে বেশি থাকবে যকৃৎ কোষে। যকৃৎ কোষে মাইটোকন্ড্রিয়ার পরিমাণ খুবই বেশি থাকবে, সহস্রাধিক, 1000-এর উপরে। আর উদ্ভিদ কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকবে। তাহলে আমরা পড়লাম সংজ্ঞা, আবিষ্কার করলেন, তারপরে তার উৎপত্তি, তারপরে তার আয়তন এবং বিভিন্ন রকমের বিভিন্ন আয়তনের হয়ে থাকে, যেহেতু মাইটোকন্ড্রিয়ার আকারটা বিভিন্ন রকম হয়ে থাকে। দণ্ডাকার হতে পারে, গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, আবার সূত্রাকারও হতে পারে। তো তার যেহেতু তার গঠনের বিভিন্ন রকম হয়, তো তার আয়তনও বিভিন্ন রকম হয়ে থাকবে। তার সংখ্যাটা উদ্ভিদ কোষের 300 থেকে 400 হয়, প্রাণী কোষে বেশি থাকে, আর সবচেয়ে বেশি থাকে কি যকৃৎ কোষে সবচেয়ে বেশি থাকে প্রাণী মাইটোকন্ড্রিয়ার পরিমাণ 1000-এর উপরে। ঠিক আছে, প্রতি কোষে তার পরিমাণ অনেক বেশি থাকে। তো এখন এই মাইটোকন্ড্রিয়াকে যদি আমরা ভৌত গঠন হিসেবে পড়ি, ভৌত গঠনটা পড়ি, আমরা এই যেভাবে তার চতুর দেখতেছি, তাকে এভাবেই তাকে কোষের মধ্যে দেখা যায়। মাইটোকন্ড্রিয়াকে আমরা খেয়াল করো, মাইটোকন্ড্রিয়া মূলত দুটা ঝিল্লি নিয়ে গঠিত। কয়টা করে ঝিল্লি নিয়ে? আমরা যদি একটা ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে মাইটোকন্ড্রিয়াকে দেখি, তাহলে তার এই অংশগুলো আমরা দেখতে পাবো, হুবহু এই অংশগুলো দেখতে পাবো। অর্থাৎ তাকে যদি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের নিচে আমরা দেখি, তাহলে তার এই অংশগুলা দৃষ্টিগোচর হয়, বা এই অংশগুলা নিয়ে সে গঠিত। তো তার ঝিল্লি যেহেতু দুইটি, প্রথমে আমরা এক্সটার্নাল মেমব্রেন দেখাইছি, যে অংশটা হচ্ছে এক্সটার্নাল মেমব্রেন। এটা হচ্ছে এক্সটার্নাল মেমব্রেন বা বহির্ঝিল্লি। এক্সটার্নাল মেমব্রেন বা বহির্ঝিল্লি। এক্সটার্নাল মেমব্রেন, এক্সটার্নাল মানে বহির্ঝিল্লি। তাহলে এক্সটার্নাল মেমব্রেন হচ্ছে এটা হচ্ছে এক্সটার্নাল মেমব্রেন। তাহলে মাইটোকন্ড্রিয়ার আবরণী, প্রথম গঠনটা হবে কি? আবরণ। তার আবরণটা হচ্ছে দুইটা ঝিল্লি নিয়ে গঠিত, এক্সটার্নাল মেমব্রেন আর ইন্টারনাল মেমব্রেন নিয়ে সে গঠিত। এক্সটার্নাল মেমব্রেন আমরা এটা দেখলাম, আর ইন্টারনাল মেমব্রেন হচ্ছে এটা। মাইটোকন্ড্রিয়ার বাহিরের যে আবরণটা, এটা কিন্তু মসৃণ, আর ভিতরের আবরণটা কিন্তু মসৃণ না। দেখো কি করে, আঙ্গুলের মতো প্রবর্ধন তৈরি করে, বা ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধন তৈরি করে, অর্থাৎ অমসৃণ। সে মসৃণ না। এই ভিতরের এই স্তরটা হচ্ছে, এটা হচ্ছে কি এক্সটার্নাল, আর এই মেমব্রেনটা হচ্ছে ইন্টারনাল। আর দুইটা আবরণ নিয়ে গঠিত, দুইটা আবরণ নিয়ে, অর্থাৎ বহির্ঝিল্লি, অন্তঃঝিল্লি। তো এখন এই মাইটোকন্ড্রিয়া এই দুইটা ঝিল্লির মধ্যে দুইটা প্রকোষ্ঠ থাকে। প্রথম বললাম আমরা, নাম্বার 1 আবরণী বা মেমব্রেন। তারপর হচ্ছে কি, মেমব্রেন হচ্ছে দুইটা, এক্সটার্নাল, ইন্টারনাল। এক্সটার্নাল কোনটা? এটা দেখালাম, ইন্টারনাল এটা। আর তারপর হচ্ছে প্রকোষ্ঠ বা চেম্বার। প্রকোষ্ঠ বা চেম্বারের ক্ষেত্রে আমরা দেখি এক্সটার্নাল আর ইন্টারনাল। দিস ইজ এক্সটার্নাল, এটা হচ্ছে ইন্টারনাল মেমব্রেন, এটা হচ্ছে কি এক্সটার্নাল মেমব্রেন। এই দুইটা মেমব্রেনের মধ্যবর্তী যে ফাঁকা অংশটা আমরা দেখতেছি, যে এখানে এই ফাঁকা অংশ, এখানে এই ফাঁকা অংশ, এদিকে এই ফাঁকা অংশ, এই ফাঁকা অংশটাকে বলা হয়, এই যে আমরা এখানে এটাকে ইন্ডিকেট করছি এক্সটার্নাল চেম্বার বা বহিঃপ্রকোষ্ঠ। এই যে এখানে যে ইন্ডিকেট করছি, এই অংশটার নাম কি? এক্সটার্নাল চেম্বার, অর্থাৎ কি বহিঃপ্রকোষ্ঠ। অর্থাৎ ইন্টারনাল মেমব্রেন আর এক্সটার্নাল মেমব্রেন, অন্তঃঝিল্লি আর বহির্ঝিল্লির মধ্যখানে যে অংশটা আছে, এটা হচ্ছে এক্সটার্নাল চেম্বার বা বহিঃপ্রকোষ্ঠ। এই বহিঃপ্রকোষ্ঠটা খালি থাকে না, কোএনজাইম এই দ্বারা পূর্ণ থাকে। কি দ্বারা পূর্ণ থাকবে? কোএনজাইম এই দ্বারা পূর্ণ থাকবে। তারপরে কোএনজাইম এই দ্বারা পূর্ণ থাকবে কি?
প্রকোষ্ঠতা। আর অন্তঃপ্রকোষ্ঠ যেটা, এটা হচ্ছে অন্তঃঝিল্লিটা তো দুপাশে আমরা দেখতেছি, এটা অন্তঃঝিল্লি, এটা অন্তঃঝিল্লি, এর মধ্য অংশ, অন্তঃঝিল্লির মধ্যে যে খালি অংশটা এটাকে বলা হয় অন্তঃপ্রকোষ্ঠ। আমরা এটাকে এক্সটার্নাল চেম্বার এই অংশটাকে দেখেছি। দেখো এই টোটাল এই অংশটা হচ্ছে কি অন্তঃঝিল্লির মধ্যে যে ফাঁকা অংশটা এটা হচ্ছে কি ইন্টারনাল চেম্বার। ইন্টারনাল চেম্বারও খালি না, ইন্টারনাল চেম্বার ম্যাট্রিক্স দ্বারা পূর্ণ থাকে। মাইটোকন্ড্রিয়ার ইন্টারনাল যে চেম্বারটা থাকে এটা ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার ধাত্রকে, যেমন কোষের যে তরল অংশটাকে আমরা সাইটোপ্লাজম বলি, নিউক্লিয়াসের ভিতরে যে তরল অংশকে আমরা নিউক্লিয়ার প্লাজম বলি, তো সেম এটাকে মাইটোকন্ড্রিয়ার যে ভিতরের তরল অংশটা এটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মূলত প্রোটিন সমৃদ্ধ আর হোমোজেনিয়াস পদার্থ সমৃদ্ধ। হোমোজেনিয়াস পদার্থ আর প্রোটিন নিয়ে ম্যাট্রিক্স মূলত মাইটোকন্ড্রিয়া গঠিত। যদি প্রশ্ন আসে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সটা কী নিয়ে গঠিত হয়, তো আমরা বলবো হোমোজেনিয়াস আর প্রোটিন জাতীয় পদার্থ নিয়ে তার ম্যাট্রিক্সটা গঠিত হয়। যদি বলে মাইটোকন্ড্রিয়ার ভিতরের অংশটা যে তরল অংশটার নাম কি, আমরা বলবো কি ম্যাট্রিক্স। তাহলে এটাকে আমরা কি হিসেবে চিহ্নিত করব, এই যে ম্যাট্রিক্স হিসেবে চিহ্নিত করছি আমরা এই অংশগুলোকে ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্স হচ্ছে মাইটোকন্ড্রিয়ার তরল অংশটা, আর ম্যাট্রিক্স কোথায় থাকবে, অন্তঃপ্রকোষ্ঠ। তাহলে বললাম আবরণী আর প্রকোষ্ঠ আবরণী দুইটা, প্রকোষ্ঠ দুইটি। এখন আমরা করব F1 F0 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 F1 F0 F1 F0 F1 বলতে এটাকে অক্সিজোম বলা হয়, অক্সিজোম। ঠিক আছে, তো এটা সহজভাবে আমরা নিচ্ছি হাসান স্যারের বই, এটা এভাবে লেখা নেই, হাসান স্যারের বই এটা লেখা আছে অক্সিজোম হিসেবে। আমরা আজমল স্যারের বইয়ের মধ্যে F0 F1ও দেওয়া হয়েছে, তো আমরা দুটোটাই জেনে রাখি। মূলত এটাকে এটিপি সিনথেসিস হিসেবে আখ্যায়িত করা হয়। অর্থাৎ F1 F0 হচ্ছে আমরা যে এখানে দেখছি অক্সিজনগুলো, যে না আগে আমরা বলবো এরও আগে একটা স্টেপ আছে, এটা আমরা পড়ি। এটা হচ্ছে ক্রিস্টি। এটা কি ক্রিস্টিটা কি? আমরা প্রথমে বলছি যে মাইটোকন্ড্রিয়ার বাইরের যে আবরণটা এটা হচ্ছে মসৃণ, আর ভিতরের আবরণটা মসৃণ না, এটা ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধন তৈরি করে। এই যে প্রবর্ধনগুলোকে বলা হয় ক্রিস্টি। এই যে ভাঁজ হয়ে যে প্রবর্ধন তৈরি করে বা আঙ্গুলের মতো ক্ষণপথ তৈরি করে, এগুলোকে বলা হয় কি ক্রিস্টি। এই যে আমরা এখানে এটাকে ইন্ডিকেট করছি কি, এইগুলো হচ্ছে সবগুলোকে একসাথে ক্রিস্টি বলি। ক্রিস্টি হচ্ছে বহু বচন, ক্রিস্টি হচ্ছে বহু বচন, এক বচন হবে ক্রিস্টা, ক্রিস্টি আর হবে কি ক্রিস্টা, এক বচন। ঠিক আছে, এক বচন আর বহু বচন। মাইটোকন্ড্রিয়ন এক বচন, মাইটোকন্ড্রিয়ন এক বচন, আর বহু বচন হচ্ছে মাইটোকন্ড্রিয়া। প্রশ্নে আসতে পারে মাইটোকন্ড্রিয়ার বহু বচন কোনটি, মাইটোকন্ড্রিয়ার এক বচন কোনটি, বা মাইটোকন্ড্রিয়া এটা কি বহু বচন না এক বচন। মাইটোকন্ড্রিয়া হবে বহু বচন আর মাইটোকন্ড্রিয়ন হচ্ছে এক বচন। ঠিক আছে, তো কৃষ্টিগুলা এই, তাহলে কৃষ্টির সঙ্গে আমরা বললাম। আর কৃষ্টিটা মাইটোকন্ড্রিয়াকে একটা অনিয়ত অংশে ভাগ করে, কয়েকটা অংশে ভাগ করে ফেলছে আমরা দেখতেছি। আর কৃষ্টিটা কি মাইটোকন্ড্রিয়ার অন্ত যে পর্দাটা এটা মসৃণ না, এটা বিভিন্নভাবে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবন্ধন তৈরি করে, এই প্রবন্ধনগুলোকে বলা হয় কৃষ্টি। আর কৃষ্টির পরে হচ্ছে F0 F1 বা অক্সিজোন। তো এই ক্ষেত্রে দেখা যায় এই কৃষ্টির গায়ে আমরা জানি কৃষ্টির গায়ে মূলত অনেকগুলা দানা এরকম অক্সিজেনগুলা আবদ্ধ থাকে। আমরা এখানে এগুলো দেখেছি। এটা যদি আমরা একটু বড় করে দেখি, মূলত তাকে দেখা যায় এমন, আর এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে বৃন্ত, আর এটা হচ্ছে পদ। এই অংশটাকে আবার F1 ধরা হয়, আর এই নিচের পদের অংশটাকে বলা হয়, এই অংশটা হচ্ছে F0। এই জন্য এটি F0 F1 হিসেবেও পরিচিত, বা সে অক্সিজেন হিসেবে পরিচিত, বা দানা হিসেবে পরিচিত। তার অনেকগুলো নাম, F0 F1 বা অক্সিজেন বা দানা। তো মাইটোকন্ড্রিয়ার কৃষ্টির গায়ে অক্সিজেনগুলো লেগে থাকে, তারপরে তাকে আবার এটিপি সিনথেসিসও বলা হয়। আর অক্সিজেন আমরা দেখলাম, অক্সিজেনটা মূলত এমন, তার একটা পদ, একটা মাথা, একটা কি বৃন্ত থাকে, তিনটা অংশ নিয়ে সে গঠিত। বা F0 F0 যদি বলা হয়, এর ঘটনা কীভাবে হয়েছে, মাথা, বৃন্ত, পদ নিয়ে গঠিত। তাকে এটিপি সিনথেসিসও বলা হয়। কারণটা কি, মূলত
আমরা জানি মাইটোকন্ড্রিয়াতে এডিপি প্লাস অজৈব ফসফেট, ঠিক আছে, এটা যুক্ত হয় কি তৈরি করে, এটিপি তৈরি করে, কারণ যেহেতু সেটা শক্তি উৎপাদন করে। তো সেক্ষেত্রে দেখা যায় তার যে বাহির যে এই প্রাচীরটা ভেদ করে এখান থেকে হাইড্রোজেন প্লাস আয়নটা, অর্থাৎ হাইড্রোজেন প্লাস আয়ন এই F1 এর মাধ্যমে এটা ম্যাট্রিক্সে আসে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে আসে। এই সময় এটিপি প্লাস অজৈব ফসফেট এটা যুক্ত হয় এটিপি তৈরি করে, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যেটা ইটিএস, এই এর প্রান্তে এটা যেখানে ঘটে এর প্রান্তে হাইড্রোজেন প্লাস আয়নকে সরবরাহ করে মূলত এই অংশটা F0 F1 বা অক্সিজেন, এর মাধ্যমে হাইড্রোজেন প্লাস আয়নটা ম্যাট্রিক্সের মধ্যে আসে, যার কারণে এটিপি প্লাস অজৈব ফসফেটের সহযোগে এটিপি উৎপন্ন হয়। এই জন্য এই অংশটাকে বলা হয় এটিপি সিনথেসিস, ঠিক আছে। এক্ষেত্রে তারপর অংশটা যেটা আমরা বলতেছি আবরণী প্রকোষ্ঠ চেম্বার F1 F0 F1 বা ক্রিস্টি অক্সিজেন। তারপর আমরা 5 নম্বর যেটা বলবো, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ থাকে, কি থাকে, আর এই যে ডিএনএ এটা ক্রোমোজোমের ডিএনএর মতো নয়, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কিছু বৈশিষ্ট্য নিয়ে এই ডিএনএ তৈরি, বা এর মধ্যে মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্য সম্পন্ন একটা ডিএনএ থাকে, একটা না অনেকগুলো ডিএনএ থাকতে পারে, তার মধ্যে যে ডিএনএটা থাকে এটা মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্য সম্পন্ন। আর যেটা 6 নম্বর যেটা রাইবোজোম থাকে, রাইবোজোম কেন, তার এনজাইম সংশ্লেষণের জন্য রাইবোজোম থাকে। কিসের জন্য, মাইটোকন্ড্রিয়ার প্রয়োজনীয় এনজাইম সংশ্লেষণের জন্য রাইবোজোম থাকে। আর এই রাইবোজোমের প্রকৃতি হচ্ছে 70S প্রকৃতি। কোন প্রকৃতি, এটা আদি বিষয়ের রাইবোজোমের মতো রাইবোজোমটা, ঠিক আছে। তো এইভাবে আমরা মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন পড়তে পারি। ভৌত গঠনের ক্ষেত্রে আমরা পড়বো একটা ইলেকট্রন মাইটোকন্ড্রিয়ার নিচে যখন আমরা মাইটোকন্ড্রিয়াকে দেখি এই বিভিন্ন অংশগুলো আমরা দেখতে পাই, আবরণী, প্রকোষ্ঠ, ক্রিস্টি, তারপরে F1 F0 F1 বা অক্সিজেন, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আর রাইবোজোম, ঠিক আছে। এই অংশগুলো আমরা দেখতে পাই। যখন প্রশ্নের মধ্যে জানতে চাই বা কেউ জানতে চায় আমাদের কাছে যে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠনটা তুমি ব্যাখ্যা করো, তখন আমরা যদি বলি, আমরা এভাবে বলবো, ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে আমরা এই মাইটোকন্ড্রিয়াকে এইভাবে দেখতে পাই, ঠিক আছে। তাহলে এ হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। আর রাসায়নিকভাবে সে প্রোটিন আর লিপিড নিয়ে গঠিত। প্রোটিনের পরিমাণ হচ্ছে 65%। প্রোটিন রাসায়নিকভাবে একটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার, একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার। আমরা যেটা পড়তেছি এটা ফিজিক্যাল স্ট্রাকচার, এখন পড়বো কেমিক্যাল স্ট্রাকচার। প্রোটিন হচ্ছে 65, তারপরে গ্লিসারাইড আছে 29, তারপরে লেসিথিন আর স্যাফালিন জাতীয় লিপিড, যেটা লেসিথিন আর স্যাফালিন, লেসিথিন আর স্যাফালিন 4% আর কোলেস্টেরল হচ্ছে 2%। আর এর মধ্যে যে লিপিডটা থাকবে টোটালটা লিপিডটা হচ্ছে কি, ফসফোলিপিড, ঠিক আছে। প্রায় 90% যে লিপিডটা মাইটোকন্ড্রিয়াতে থাকে, মাইটোকন্ড্রিয়ার প্রাচীর তো লিপোপ্রোটিন দ্বারা নির্মিত। প্রোটিন তো আমরা দেখলাম যে 60 থেকে 70 ভাগই আছে, প্রায় 65%, শুষ্ক ওজনের 65% হচ্ছে প্রোটিন। আর গ্লিসারাইড হচ্ছে 29%, আর লেসিথিন আর স্যাফালিন 4%, আর কোলেস্টেরল 2%। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে পরিমাণ লিপিড থাকবে, লিপিডটা টোটালটা 90% লিপিড হচ্ছে ফসফোলিক, আর 10% হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। সবাইকে ক্লাসটা উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।